প্রিয় দর্শক, স্বাগতম যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী পরিস্থিতি, উপজেলা নির্বাচন সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই সালাউদ্দিন মাহমুদ ভাইকে দিয়ে। সেটি হচ্ছে যে ঘূর্ণিঝড় রিমাল গতকালকে তাণ্ডব চালিয়েছে পটুয়াখালী, খুলনা সহ পুরো উপকূল এলাকায়, এবং এখন জোয়ারের পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, পুকুর, খামার সহ বিভিন্ন স্থাপনা। মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ঘরবাড়ি এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। তো দল হিসাবে আওয়ামী লীগের পরিকল্পনা কি এসব বন্যার ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা মানুষের জন্য? ধন্যবাদ আপনাকে। আজকে যে কথা বলতে চাই, যারা দেখছি সবাইকে আমি শুভেচ্ছা জানাই, আমার সহ আলোচক বাউল ভাই সহ। আর সর্বপ্রথমে আসলে আমাদের উপকূলীয় অঞ্চলে যে তাণ্ডব গেল, রিমালের যে প্রভাবটা আমরা দুদিন দেখলাম, এবং এটার প্রভাব কিন্তু ঢাকা শহরেও কিন্তু খুব ভালোভাবে হয়েছে। আমরা অনেকদিন পরে ঢাকা শহরে দেখলাম যে একদম কন্টিনিউয়াস বৃষ্টি, বাতাস, তুফান যাই বলি না কেন ছিল, এবং উপকূলীয় অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের। এবং আমরা জানি বিশেষ করে দক্ষিণাঞ্চলে এখনও বিদ্যুৎবিহীন আছে, সম্ভবত আজকে রাত্রের মধ্যে হয়তো স্বাভাবিক হবে। আজকে দুদিন সেখানে বিদ্যুৎ নেই, এবং বাংলাদেশের অনেক জায়গায়, এবং আমরা দেখেছি চট্টগ্রামের আশেপাশে উপকূলীয় অঞ্চল যেগুলো আছে সেখানেও কিন্তু এক ধরনের যে রিমেলের যে প্রভাবটা, এবং জলোচ্ছ্বাস, পানি উঠেছে, এবং স্বাভাবিক কর্মকাণ্ড তো মানুষ স্বাভাবিক জীবনযাপনও কিন্তু করতে পারেনি। এবং আমরা দেখলাম যে অনেক পরীক্ষা, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল, স্থগিত করা হয়েছে। এবং চট্টগ্রাম অঞ্চল সম্ভবত প্রাইমারি নিয়োগের একটা ভাইবা পরীক্ষা ছিল, সেটাও নির্বাচনও করা হয়েছে। এর মধ্যে আমাদের ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজের ইলেকশনটা শেষ হলো। থার্ড ফেজ সম্ভবত 29 তারিখে, আগামীকাল, আজকে হলো 28 তারিখ, আজকে 28 তারিখ। তো এই যে মনে করুন সব কিছু মিলিয়ে কিন্তু বলতে আওয়ামী লীগ গণমানুষের দল, এবং দল থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এদের পাশে দাঁড়ানো। আর সবচেয়ে আমি বলি, যেহেতু আমরা দল করি, আমরা যে যারা অ্যাক্টিভ পলিটিক্স করি, আমার কাছে মনে হয় সব দল, সব কর্মীদের মধ্যে কিন্তু এই বিষয়টা কাজ করেই, মানে এই যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কাজ করা। আমি যদি দেখি যে আমার আশেপাশের মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা হয়তো বা কোনো ধরনের অর্ডারের প্রয়োজন, এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি কাজগুলো করতে করতে, দলের সাথে থাকতে থাকতে আমরা দল থেকে শিখেছি কাজগুলো করতে হয় মানুষের জন্য। ওই ধরনের একটা প্রক্রিয়া সব জায়গায় হয়েছে, এবং জনপ্রতিনিধিরা ছুটে গেছেন সেখানে। আমি বলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান আছেন, জেলা পরিষদের চেয়ারম্যান, সর্বোপরি আমাদের এমপি মহোদয় আছেন, সবাই কিন্তু সবার মতো করে কাজ করছেন। পাশাপাশি যেটা বলে আরেকটা হলো, এই দলের যে প্রান্তিক কর্মীরা কেউ কিন্তু তাকিয়ে থাকে না। আমরা, এবং দিন শেষে আমরা কিন্তু এটা প্রমাণ করতে পেরেছি, বাংলাদেশের মানুষ অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি মানবিক। এটা কোভিডের সময় আমরা দেখেছি, যেখানে লাশ দাফনের জন্য মানুষ পাওয়া যাচ্ছে না, সেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ একসাথে দাঁড়িয়েছে। এবং যখন ধান কাটার মানুষ পাওয়া যাচ্ছে না, তখন আমরা গিয়ে কৃষকের ধান কেটে দিয়েছি। এই ধরনের অনেক ঘটনা কিন্তু বাংলাদেশের আমরা দেখেছি। এবং কি কোভিডের সময় অভুক্ত যেন কেউ না থাকে। পৃথিবীর নানা দেশে আমরা দেখলাম যেখানে মনে করেন খুবই ক্রাইসিস পিরিয়ড, এবং তারা সামাল দিতে পারছেন এই ডিজাস্টারটা, কিন্তু সেইখানে কিন্তু বাংলাদেশ খুব দক্ষতার সাথে সেটা পেরেছে। তো এটিগুলো আমি মনে করি বাংলাদেশের মানুষের যে একটা মানবিক বিষয়, মানবিক গুণ, সবগুলো মানুষ এগিয়ে গেছে। এবং কেউ যেন অভুক্ত না থাকে, প্রতিবেশী যেন কষ্টে না থাকে, সেই জিনিসগুলো সবাই খেয়াল করেছে। এবং সর্বোপরি আমি মনে করি আজকেও যে রিমেলের যে প্রভাবটা, রিমেলের যেই ক্ষতিগ্রস্ত হয়েছে সব জায়গায়, মানুষ কিন্তু নিজেই ঘুরে দাঁড়াতে পারবে আবার। এবং সুন্দরবন থেকে শুরু করে আজকে যদি বলি টেকনাফ, তেঁতুলিয়া, সব জায়গায় কিন্তু মানুষ মানুষের মতো করে কাজ করছে এবং ঘুরে দাঁড়াবে সব। বলবই আপনার কাছে আসছে, সেটা হচ্ছে যে বিভিন্ন দুর্যোগে আপনারাও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তো এবারের এই যে রিমালের যেই ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় মানুষের জন্য আপনাদের কি পরিকল্পনা? আপনাকে ধন্যবাদ। আমার সহালোচক জনাব মাহমুদ সালাউদ্দিন এবং আপনাদের দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম এবং অভিবাদন। শোনেন, প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক বিপর্যয় যেটাই বলেন, এর সাথে তো আসলে রাজনীতি হয় না। যার যতটুকু শক্তি আছে, বিভিন্ন শ্রেণী পেশা, রাজনৈতিক দল, প্রত্যেকেরই উচিত যে কোনো বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো। গতকাল যেটা হলো, ধরেন আমাদের এই প্রাকৃতিক বিপর্যয়, আমাদের একটা বদ্বীপ অঞ্চল, চারিদিকে সমুদ্র। এই বদ্বীপ অঞ্চলে সেই 70 সালের ঘূর্ণিঝড়ের কথা বলেন, কত মানুষ, তারপরে বিএনপি ক্ষমতায় আসলে 91 সালে 29 দিনের মাথায় কত বিরাট এরকম বিপর্যয়। আমরা স্বাধীনতার 53 বছরে, প্রাকৃতিক দুর্যোগের হাত নাই, কিন্তু এই দুর্যোগ মোকাবেলা কি করণীয় সেই বিষয়গুলো কিন্তু বা রাজনৈতিক নেতৃত্ব, সরকার বা মানুষের হাত থাকে। আমি কালকেও খবরের কাগজে দেখলাম যে এবারও সুন্দরবন বুক পেতে দিয়েছে।
এই যে বৃক্ষায়ন বনায়ন বা সাইক্লোন সেন্টারের যে বিষয়গুলা, এই ধারণা কিন্তু স্বাধীনতার পরপরই মানুষের মধ্যে ছিল না, বা সেই আর্থিক সচ্ছলতা পর্যায়ক্রমে বিএনপির ওই সরকারের আমল থেকে শুরু হয়েছে এবং এরশাদ সরকারও কিছু করেছিল যে উপকূলীয় অঞ্চলে স্কুলগুলোকে সাইক্লোন সেন্টার কিভাবে করা যায়, আলাদা সাইক্লোন সেন্টার, মানুষকে সচেতন করা, সেগুলো আনা, যে কারণে আমাদের ক্ষয়ক্ষতির মাত্রা কমে এসেছে। কিন্তু মানে জীবনের ক্ষতি কম হলেও মালের ক্ষতি তো আর আসলে করা মুশকিল। প্রায় 1.5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। মানে আমরা কৃষি সেক্টর নিয়ে কাজ করি, মানে ব্যাপক অঞ্চলের লক্ষ লক্ষ হেক্টর মানুষ ধান এখনো তুলতে পারে না, কিছু কিছু বাকি আছেন, তাদের ফসল গবাদি পশুর বিরাট ক্ষতি হয়েছে। তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক রাজনৈতিক দলেরই দায়িত্ব। ধরেন আমরা তো সরকারে নেই, আমাদের হাতে আসলে সরকারি মেকানিজম, উইংস বা যাবতীয় যে সমর্থন, আমাদের দলীয় কর্মী আছে, আমাদের নির্দেশনা ইতিমধ্যে চলে গিয়েছে অলরেডি বিভিন্ন এলাকায়, যে উপকূল উপদ্রুত এলাকায়, যাতে মানুষের পাশে থাকবার জন্য। এবং আমাদের জাতীয়ভাবে এটা নিয়ে আজকেও মিটিং ছিল, আলোচনা হলো যে আমরা আরও কিভাবে এই দুর্যোগে মানুষ, এর আগে আয়লা ছিল, তার আগে আপনার মানে সাতক্ষীরা সহ বিভিন্ন অঞ্চলে বিপুল ক্ষতি হয়েছিল। গত বছর আপনার উপকূলীয় অঞ্চলে শুধু এই প্রাকৃতিক দুর্যোগ তো শুধু এই ঘূর্ণিঝড় না, রেমাল না, আরও অনেক দুর্যোগ আমাদের জাতির জীবনে আছে, যেগুলো কিছু মানুষ্য সৃষ্ট দুর্যোগও কিন্তু আছে। যেমন ধরেন আমরা যখন এই যে মশার সিজনে যখন কি বলে এটাকে, ডেঙ্গু, আপনি দেখেন না কি বিপর্যয় আকারে মানুষ হাসপাতালে সিট পায় না, করোনা একটা গেল, তারপরে আপনার কি বল অগ্নিকাণ্ড প্রতিনিয়ত আমরা দেখি। এই অগ্নিকাণ্ডের পরে আমাদের জাতির এই 54 বছর পরেও মানে উদ্ধার তৎপরতা কাজে আমাদের কি অসহায়ত্ব, এটাও আমাদের দেখতে হয়। হ্যাঁ, সেই জায়গাগুলো অ্যাড্রেস করবার ব্যাপার। প্রতিনিয়ত আপনার দেখেন সড়ক ব্যবস্থাপনা এরকম বা যানবাহন পরিবহন ব্যবস্থা এরকম, প্রতিনিয়ত বেঘরে মানুষ মরছে। দুনিয়ার কোনো দেশে এইভাবে মানুষ রাস্তায় এভাবে মারা যায় সড়ক দুর্ঘটনায়, এটা মনে হয় নজিরবিহীন। তারপরে আপনার নৌ দুর্ঘটনা প্রতি বছর কি ভয়ঙ্করভাবে, এইগুলো বোধহয় ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, সরকার, রাজনৈতিক দল প্রত্যেকেরই দায়িত্ব আছে। আর বিশেষ করে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা প্রায়ই দেখি, ডেঙ্গু, বিভৎস আকার, ভয়াবহ আকার, ম্যালেরিয়া, এই বিষয়গুলো, এগুলোও দুর্যোগ। কিন্তু এই বিষয়গুলো কীভাবে ম্যানেজ করা যায় সেই জায়গায় ঘাটতি আছে, দুর্বলতা আছে, দুর্নীতি আছে। আমরা ইসে গিয়েছিলাম গত বছর, ওই আপনার কি উপকূলে সুনামগঞ্জের লক্ষ লক্ষ হেক্টর জমির পানি বিলুপ্ত হয়ে গেল, সেখানে হাওরের বাঁধ নির্মাণে কি ভয়াবহ দুর্নীতি হয়েছে আপনি চিন্তার বাইরে। ওইখানকার পিআইও, যেটা টিএনও, উপজেলা প্রশাসন এবং প্রজেক্ট বাস্তবায়নে যারা থাকেন, আঞ্চলিক মেম্বার, চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতাদের সম্পৃক্ত করে যেভাবে 15% মানে টাকার কাজ সেখানে হয় নাই, হাওরের বাঁধ সেখানে হয় নাই, যার কারণে লক্ষ লক্ষ হেক্টর টাকা কিন্তু বরাদ্দ হয়েছে। আপনি দেখেছেন সাতক্ষীরায় আয়লার পরে ওই যে বাঁধ নির্মাণের জন্য এমপিকে মানুষ কিভাবে মানে একরকম গণপিটুনি দিয়ে তাড়াইতেছে। মানুষের ক্ষোভ এইসব জায়গায়। আমি তো সাইক্লোন ঠেকিয়ে রাখতে পারবো না, সাইক্লোন পরবর্তী পুনর্বাসন বা সেখানে মানুষদের মধ্যে যে আর্থিক বন্টন, সমতা, ন্যায্যতা, ইনসাফ, সেই জায়গাগুলো আমাদের ঘাটতি এখনো আছে পর্যাপ্ত। মোহাম্মদ ভাই, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে বিএনপি নেতারা যেটা বলেছেন যে আপনার এখন দেশে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, এই মুহূর্তে আপনার ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় মানুষ কষ্টে আছে, তো সেদিকে সরকারের নজর নিয়ে সরকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের ব্যস্ত রয়েছে, তো তাদের এই সমালোচনাকে আপনি কী বলেন? আচ্ছা, আমি একটু বলি, এই যে আমাদের বিপর্যয়, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ সব কিছু থাকবে, এটাকে আমরা এই ডিজাস্টারকে আমরা কীভাবে ফেস করি আমাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। কিন্তু পাশাপাশি আমাদের স্বাভাবিক জীবন তো আমরা কোথাও, যেমন আমরা মনে করি আমরা ডিজাস্টারের মধ্যে আমরা যারা ঘরে ছিলাম, আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপনগুলো রেখেছি, হয়তো বা এলাকার খবর নিচ্ছি আমরা কোথাও কোনো ঘটনা ঘটেছে কিনা। এবং একটা রাষ্ট্রেরও তো সেম অবস্থা, এমন না যে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রের যে উইংসগুলো আছে তারা শুধু একটা এই যে আমাদের যে কালকে যে রিমেলের যে ঘটনাটা ঘটেছে শুধু ওটা নিয়ে পড়েছিল, পাশাপাশি ওইটা নিয়ে শুধু পড়ে থাকে না, পাশাপাশি দেখেন কালকে যে মাননীয় প্রধানমন্ত্রী নানা ধরনের বৈঠক করেছেন, নানা ধরনের মিটিং করেছেন, আজকেও মাননীয় প্রধানমন্ত্রীর কিছু কর্মসূচি ছিল, রাষ্ট্রীয় কর্মসূচিগুলো তিনি পালন করেছেন। এবং আমি তো মনে করি যদি কেউ দুর্নীতিবাজ হয়ে থাকে, কেউ যদি আইন বিরোধী কোনো কাজ করে থাকে, সে যত বড়ই শক্তিশালী হোক না, তাকে বিচারের আওতায় আনার অধিকার কিন্তু সবার রয়েছে। এবং আপনি দেখেন আজকে যেখানে যতটুকু নিউজ গণমাধ্যমে এসেছে, সেই গণমাধ্যমে সমস্ত কিছুকে পিক করে যদি আমি বলি, আজকে বাংলাদেশে আলোচিত অনেকেরই কিন্তু বিচার হচ্ছে। তো বিচারের ঊর্ধ্বে তো কেউ না, সেটা যত বড় শক্তিশালী হোক কেন, এবং সে কে কোন দল করে সেটা না, কিন্তু সে অপরাধী কিনা। আর চূড়ান্ত সিদ্ধান্তটা দিবে তো আদালত। চূড়ান্ত সিদ্ধান্তে যে প্রমাণ করতে যদি পারে, তাহলে তো আমি মনে করি যে কোর্টের বাইরে যাওয়ার কোনো অধিকার কারো নেই। আর পাশাপাশি আরেকটা যেটা বললেন যে সেটা মানে এত কিছুর পরেও কেন আমরা শুধু বিএনপির যিনি শীর্ষ নেতা তার কথা বলা হচ্ছে, তিনি যদি সেখানে জড়িত থাকেন তার কথা তো অবশ্যই বলতে হবে।
পাশাপাশি এটা না যে আমরা রাষ্ট্রের সব কিছু বিকলাঙ্গ করে শুধুমাত্র একটা জিনিস নিয়ে আমরা পড়ে আছি। এটা স্বাভাবিক যে সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের প্রক্রিয়া যেখানে এই বিএনপির প্রধান থেকে শুরু করে অন্যান্য যাদের নামও আসছে আজকে সবাইকে কিন্তু বিচারের সম্মুখীন করা হচ্ছে। তো এখানে যদি আমি মনে করি আইন তার নিজস্ব গতিতে চলবে, এখানে কেউ যেন বাধা সৃষ্টি না করে, এই ব্যাপারে আমরা যারা খুব এদেশের সচেতন মানুষ আমাদের সবার সজাগ থাকতে হবে। আইনের যে সমতা যে বিষয়টা আইনের, ওটা যেন সব জায়গায় প্রয়োগ করা হয়। এবং আমি মনে করি বিএনপিও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলার আর কোনো যুক্তি আছে বলে বিএনপির কাছে আমি মনে করি না। বিএনপিও চাইবে যে যদি কেউ বিচার করে থাকে, যদি অপরাধ করে থাকে তাদের বিচার হোক, এবং সেই ব্যাপারে আমরা বলবো যে বিএনপিও সরকারকে সাহায্য করা দরকার, এবং এই সমস্ত প্রক্রিয়ায় বিএনপি কোনো ধরনের বাধাগ্রস্ত সেজন্য কর্মসূচি যেন না দেয়, এটা আমরা মনে করি। বাবুল ভাই, আজকে ওবায়দুল কাদের সাহেব একটা ব্রিফিংয়ে বলেছেন যে তারেক রহমানকে দেশে এনে বিচারের আওতায় আনার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তো আমরা দেখলাম যে আপনাদের দলের পক্ষ থেকেও গতকাল পরশুদিন যখন প্রধানমন্ত্রী বলেছেন ব্যাপক সমালোচনা করেছেন আপনারা। তো কেউ যদি আদালতের রায়ে দণ্ডিত হন তার তো বিচার হতেই পারে, সেটা নিয়ে আপনাদের তো মানে কেন এরকম প্রতিক্রিয়া? শোনেন, বাংলাদেশে আর কোনো সমস্যা নাই, বাংলাদেশে তারেক রহমান একমাত্র সমস্যা। বাংলাদেশে এই যে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে, বাংলাদেশের ব্যাংক বিমাগুলা ফুকলা করে দিছে আওয়ামী লীগের লোকেরা, একটা গোষ্ঠী, একটা পরিবার। এই ব্যাংক আইন আপনি জানেন যে একটা পরিবার ব্যাংকের যে ব্যাংকিং আইন ছিল যে 2-4 বছরের মেয়াদ বেশি থাকতে পারতো না, 2 জন এক পরিবার থেকে। এই আওয়ামী লীগ সরকার 14 সালের পরে একটা ব্যাংকের পরিচালনা একটা পরিবার থেকে 4 জন করলো, 12 বছর মেয়াদ করলো। এই আওয়ামী লীগ, শোনেন, এই যে বেনজির বলেন, এই যে আপনার জেনারেল আজিজ বলেন, কে তৈরি করেছে? কোত্থেকে আসলো তারা? কখন তাদের এই দুর্নীতির প্রশ্নগুলা আসছে? কে আনলো? বাংলাদেশের এত এত সংস্থা, বাংলাদেশের এত এত দুদক, ইন্টেলিজেন্স ইউনিট, গভর্নমেন্টের কত এজেন্সি, রাষ্ট্রযুক্তি, বাংলাদেশের মানুষ তাদেরকে টাকা দেয়, ট্যাক্স দেয় দুর্বৃত্ত দস্যুদেরকে ধরবার জন্য, এই তো। তাহলে এই যে এক একটা ফুলে ফুলে একটা কুম্ভকর্ণ হয়ে গেল অর্থের। আজকেও দেখলাম একজন ডিআইজি, এডিশনাল ডিআইজি, তার ময়মনসিংহে গোপালগঞ্জে বিপুল বিত্ত বৈভব। 2014 সালে তার বিরুদ্ধে অভিযোগ আসলো। খালি বেনিজিট তো না, এক একটা স্টেক হোল্ডার যাদেরকে, যারা রাষ্ট্র ক্ষমতা, এটা হলো ভাইস ভার্সা, আমি তোমাকে দিয়েছি, তুমি আমাকে দিয়েছো, এই যে রাষ্ট্র ক্ষমতা। ইভেন আপনি 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 বিএনপির যে শাসন ছিল 2 বছর পূর্ণ মেয়াদে, আপনি কখনো শুনেছেন এই 7টা ব্যাংক যে লুট হয়ে গেল, একেবারে লুটপাট হয়ে গেল, একটা শিল্প গোষ্ঠীকে 30,000 কোটি টাকা দেওয়া হলো? বাংলাদেশের ব্যাংক খেলাপির ইতিহাসে কয়েকটা অলিগার, মানে বাংলাদেশের 1,70,000 কোটি টাকা ঋণ নিয়ে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ফোকলা করে দিল। এই যে শেয়ার মার্কেট, আপনার 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন শেয়ার মার্কেট মাটির সাথে মিশে গেল। 2010 সালে আওয়ামী লীগ ক্ষমতায় মাটির সাথে মিশে গেছে। 2024 সালে এসে গত এক সপ্তাহে 48,000 কোটি টাকা শেয়ার মার্কেটে লুট হয়ে গেছিল। বিএনপি তো ক্ষমতায় ছিল, কখনো শুনেছেন? ইভেন আমি এটাও বলি, নির্বাচিত সরকার আওয়ামী লীগ আর অনির্বাচিত আওয়ামী লীগ, তার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। আপনি নির্বাচিত আওয়ামী লীগের আমলে 96 থেকে 2000 মেয়াদে এরকম কোন আইজি তাদের আছে যে যার এই সম্পত্তি দেখলে তিনি দোষী কি দোষী না? একজন আইজি, তার মতো মানুষ হাজার হাজার আছে। শোনেন, আমি এমন এক রাষ্ট্রের জন্মগ্রহণ করেছি যে দেশের 2টা প্রধান বাহিনী, 2 বাহিনীর, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী, তার 2 প্রধানকে দুর্নীতির অভিযোগে, এই বিষয়টা আসবো, কিন্তু আমার প্রশ্ন তারেক রহমানকে নিয়েছিল না না, আমি সেটাই বলছি যে বাংলাদেশে তো সমস্যা আর কিছু নাই। তারেক রহমান 15 বছর দেশে নাই, দেশের মাটিতে আসছে না। রাজনৈতিক নির্বাসনে একরকম, তিনি আসলে তার কি হবে সেটা আপনিও চিন্তা করতে পারেন, আমরাও চিন্তা করি, এবং তিনি আসতে চাইলেও আমরা তাকে আসতে দিব না। হ্যাঁ, কারণ এই আওয়ামী লীগের আমলে এত মানুষ গুম হয়েছে, এত মানুষ গুম হয়েছে, তাদের তারেক রহমানের প্রতি কিরকম প্রতিহিংসা, তাদের ভাষা বুঝলেই আপনি বুঝতে পারবেন যে কোলাঙ্গার একটা রাজনৈতিক দল। আমাদের প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম আছে, তারা তো কি শিখবে? আপনি বলেন যে আমাদের এই যে রাজনৈতিক নেতৃত্বের যে এই ধরনের বক্তব্য, বিবৃতি, বিদ্বেষ আর একটা রাজনৈতিক দলের প্রতি, তাহলে এখান থেকে যে আপনি যে তারেক রহমান আসবে এবং তিনি যে বাংলাদেশে এসে নিরাপদে নামতে পারবেন, থাকতে পারবেন, সুশাসন পাবেন, বিচার পাবেন, আর তারেক রহমান কিভাবে আসবেন? দেখেন, তারেক রহমানের একটা মামলায় নিম্ন আদালতে যেই বিচারক রায় দিল এবং তিনি যে নির্দোষ প্রমাণিত হলেন, সেই বিচারক বাংলাদেশে থাকতে পেরেছে? আর একটা আদালত, যেই আদালত বেগম খালেদা জিয়াকে
দিল, তিনি প্রমোটেড হলেন, আবার উচ্চ আদালতে যেটা সাজা বাড়াই দিলেন তিনি আরো প্রমোটেড হলেন। এই যে বাংলাদেশের সামরিক বিচার ব্যবস্থা, আর আওয়ামী লীগের লোক তো কি বলবে, আওয়ামী লীগের লোক তো বিচারের আগেই বলা শুরু করছে যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরেছেন, যদিও আদালত সেটা বলেনি, কিন্তু উনরা বলছেন বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে মেরেছেন। কি নিষ্ঠুর বক্তব্য এবং বিচার বিভাগের প্রতি কি অবমাননা আওয়ামী লীগ। বিএনপির কোনো লোক যদি এই ধরনের বক্তব্য দিত কোর্ট অফ কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাইতো, অথচ আদালত একবারে বলে সেই টাকার জায়গায় এসে 3 গুণ হয়েছে, এবং টাকা বলেছে যে এটা ম্যানেজমেন্ট, এক ব্যাংক অন্য ব্যাংক, এটার ত্রুটির কারণে তিনি দণ্ডিত হয়েছেন। আর আওয়ামী লীগের লোকেরা কথায় কথা টপ টু বটম কোরাস দিয়ে সুর করে বলে যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে মেরেছেন এবং এই বয়সে তাকে চিকিৎসা বঞ্চিত করা হচ্ছে, তার ন্যায্য প্রাপ্ত। আমি যেটা বলছিলাম, সেই জন্য আওয়ামী লীগের প্রত্যেক নেতা ঘুম থেকে দেখেন তারা একটা বিরোধী দল বানাইছে ইচ্ছা মতো, মনের মতো বাদুড়ি সাজিয়ে, তারপরে ডামি বানাইছে, আত্মীয় বানাইছে, স্বজন বানাইছে, পার্লামেন্টটাকে মাফিয়াদের। দিলীপ বড়ুয়া বলতেছে এখনকার পার্লামেন্টের 80% এমপি চোরাকার বাড়ি, আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের টোটেল লোক, আমরা বলিনি। এবং এটা তো সমস্ত গবেষণা এসছে যে সেখানে রাজনীতিবিদ নাই, সেখানে নাচওয়ালা গানওয়ালা, সেখানে নানান ধরনের এই ব্যবসায়ী মাফিয়া নানান ধরনের একটা ক্লাবে পরিণত হয়েছে। এক একজন এমপির সহায় সম্পত্তি আপনি যদি পরিমাপ করেন, কারো 5000 গুণ পর্যন্ত সম্পত্তি বেড়েছে এই আওয়ামী লীগের, তাও 14 সালের পরে। সেই জন্য আমি বলছিলাম যে আওয়ামী লীগ আর বিএনপি বলে কোনো কথা না, কথা হলো নির্বাচিত এবং অনির্বাচিত। আওয়ামী লীগের নির্বাচিত 96 থেকে 2000 পর্যন্ত যদি আপনি এক শেয়ার মার্কেট বাদ দিলে এরকম ভয়ানক কোনো কেলেঙ্কারি, তাদের ওই সময়ের কোনো আইজি, তাদের ওই সময়ের কোনো সেনাপ্রধান এই ধরনের মারাত্মক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, এরকম রেকর্ড কিন্তু আওয়ামী লীগেরও নাই। ইভেন 9 সালের যে নির্বাচনে 14 সাল মতো সেটা একটা সহনশীল পর্যায়ে ছিল, কিন্তু 14 সালের পরে যেটা হয়েছে সর্বব্যাপী যে লুণ্ঠনের একটা মহোৎসব, বাংলাদেশের 5% মানুষের হাতে, এই অলিগার শ্রেণী আওয়ামী লীগের, তাদের হাতে 50% সম্পদ চলে গেছে। মুক্তিযুদ্ধের কথা আপনি বলেন, বৈষম্যহীন সমাজের কথা বলেন, আপনি কি বলবেন? এই যে এর চাইতে বৈষম্য, এবং বাংলাদেশে গবেষণা বলছে যে বাংলাদেশে যত দ্রুত 100 কোটি টাকার মালিক হওয়া যায় দুনিয়ার কোনো দেশে এই সুযোগ নাই। তাহলে আপনি এই শাসনকে কি বলবেন? আপনি বলেন কোন সেক্টরটা ঠিক আছে? বাংলাদেশের ব্যাংক ঠিক আছে, বাংলাদেশের শেয়ার মার্কেট ঠিক আছে, বাংলাদেশের আইনের শাসন ঠিক আছে, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ঠিক আছে, বাংলাদেশের গণতন্ত্র ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় সর্বাঙ্গে ব্যথা আপনার শুরুটা। তাহলে আপনি সুশাসন আশা করবেন। ওই যে তারেক রহমান একমাত্র সমস্যা, প্রফেসর ইউনূস সমস্যা, আর খালেদা জিয়া সমস্যা, আর কোনো সমস্যা বাংলাদেশে নাই, সেটা আওয়ামী লীগ বলবেই। মোহাম্মদ ভাই আপনার কাছে আসছি, আমি এগুলো একটু কথাই বলি আর মনে আচ্ছা আপনি আচ্ছা আমি সর্বপ্রথম বলি, উনি অনেক কথা বলেছেন। প্রথমে শুধু একটু কথা বলি, মানে আসলে আমাদের সামরিক সরকার 75-এর পর যে সমস্ত সরকারগুলো দল গঠন করেছে তাদের দল গঠনের প্রক্রিয়াটাই ছিল অগণতান্ত্রিক। তারা পুরো রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে দলটা গঠন করেছেন। আমরা জানি জিয়াউর রহমান সাহেব কীভাবে দল গঠন, এক মুঠো রাজাকার, এক চিমটি মুক্তিযুদ্ধ দিয়ে তিনিই সব কিছু, তিনিই সেনাপ্রধান, তিনি ওই যে একের ভিতর অনেক, মানে আমরা একটা গ্রামার বই ছিল ছোটোবেলায় আমরা পড়তাম, একের ভিতর 3, উনি একের ভিতর 3ই ছিলেন। উনি সেনাপ্রধান, তিনি আর্মি চিফ, তিনি সেনা এই আর্মি প্রশাসক, পরে উনি আবার প্রেসিডেন্ট হয়ে গেলেন, সব কিছু নিজে নিজে, কোনো মানুষজন লাগে না। উনি আবার একটা হানা ভোটেরও আয়োজন করেছিল, একটা ভয়ঙ্কর ভোট, বাংলাদেশের ইতিহাসে এই ভোট পৃথিবীতেও কেউ দেখেনি, বাংলাদেশের মানুষ তো দূরের কথা। 99% ভোট পড়েছে, হাঁয়ের বাক্স পৃথিবীকে প্রেজেন্ট করা হলো, নাইয়ের বাক্সে কোনো কিছুই নেই, এরকম অনেক ঘটনা পড়ে যাবে। তারপর দুর্নীতিবাজ, যে হঠাৎ করে মানুষ ফুলে পেঁপে অনেক কিছু হওয়া। এটা বলি, বাংলাদেশের জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পরে একটা কল্পকাহিনী প্রচলিত ছিল এবং টেলিভিশনে দেখানো হয়েছে, ওনার 2 এতিম শিশু, ওনারা কখনই বাবার অল্টার করা পেন পড়তো, ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া ভাঙ্গা সুটকেসের কাহিনী বাংলাদেশের মানুষের কাছে প্রেজেন্ট করা হয়েছে। এটা তো গৌরবের বিষয়, করা হয়েছে। কিন্তু সেই পরিবার যখন আমরা দেখলাম কোকো নাম্বার 1, কোকো 2, কোকো 3, মানে এই যে ভাঙ্গা সুটকেস যে একটা আলাদিন আশ্চর্য প্রদীপে পরিণত হয়েছে। বিএনপি যে এত কথা বলে, ওই কথা তো কোনো বিএনপি নেতা বলে না। কোত্থেকে আসলো এই আলাদিন আশ্চর্য প্রদীপ? সারা বাংলাদেশে কিন্তু একটাই শব্দ ছিল, কোনো ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে না পার্সেন্টেজ ছাড়া, এবং মিস্টার 10% একটা শব্দ হয়ে গেছিল বাংলাদেশে। এই জিনিসগুলো বিএনপি এখন ভুলে যায়। আর তিনি একটা শব্দ নিয়ে আপত্তি করেছেন, কি কুলাঙ্গার শব্দ বলেছেন। এখন আমি যদি বলি শুধু একটা শব্দ নিয়ে আপনার আপত্তি, এখন শেখ হাসিনার পরিবারের 18 জন সদস্যকে যেদিন হত্যা করা হলো, একটা বানোয়াট মিথ্যা জন্মদিন পালন করলেন, এখন যদি এই প্রশ্নটা আমি করি, তাহলে এই দেশটা আপনার কী শিখাবেন? এদেশের মানুষ কি মেসেজটা পেল বিএনপির কাছ থেকে? তাহলে কি আমরা বাংলাদেশের মানুষকে শিখালাম আপনার বাবা যেদিন মৃত্যুবরণ করবে সেদিন আমি একটা কৃত্রিম জন্মদিন বানাবো, আমি উল্লাস করব? এটা তো পশুর চেয়ে অধম একটা কাজ করেছে বিএনপি। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে যদি কোনো ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে থাকে, এত নিষ্ঠুর এত জঘন্য ঘটনা বাংলাদেশের ইতিহাস আর দ্বিতীয়বার ঘটাবার কেউ সাহস করবে না। আপনি চিন্তা করেন, 15ই আগস্ট যে কোনো মানুষ জন্মগ্রহণ করতে পারে। 15ই আগস্ট বাংলাদেশের হসপিটালে বলে আনাচে কানাচে যে কোনো শিশু জন্মগ্রহণ করছে,
কিন্তু একটা মানুষ প্রধানমন্ত্রী যখন তিনি শপথ নিলেন 91 সালে, তখন তার জন্মদিন, পরের দিন কিন্তু সমস্ত পত্রপত্র তার জীবনী ছাপানো হলো, তিনি কত সনে জন্মগ্রহণ করেন, কোন তারিখে জন্মগ্রহণ। আমার এখনো মনে আছে 1946 সালের 19 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন, আর বাকিগুলো নাই বা বললাম। তিনি ম্যাট্রিক পাস করেছে কি করেননি, তিনি কি করেছেন না, কিচ্ছুতে গেলাম, সেটা একটা শব্দ। চিন্তা করেন 91 থেকে 96 বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার জন্মদিন কিন্তু কাগজে কলমে 19 আগস্ট, পাসপোর্টে কি, কাবিননামায় কি, সার্টিফিকেটে কি, কিছুতেই আর গেলাম না। হঠাৎ করে এমন কি হলো 15 আগস্ট তিনি জন্মদিন বেছে নিলেন। কি অদ্ভুত একটা দেখেন আপনি দেখেন শেখ হাসিনা পরিবারের 18 জন সদস্য একই দিনে একই জায়গায় একই সময় হত্যা করা হলো। এবং দেখেন জুলাইতে তখন যিনি জার্মানিতে ওনার হাজব্যান্ড যখন সেখানে পিএইচডি করছেন, সেখানে যাচ্ছেন, পুরো ঘর ভর্তি মানুষ। ওনার 2 ভাতৃবধূ নতুন বিয়ে হয়েছে, তাদের মেহেদির আলপনা পর্যন্ত হাত থেকে মুছে যায়নি, তাদের ঘরে কিন্তু আলপনা। সেই ভরা বাড়িতে 81 সনে যখন তিনি ফিরে এসেছেন, একটা মানুষ সেখানে কেউ নেই, কোথাও কেউ নেই তার। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি রাজনীতি করেছেন। তাকে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, প্রতিবারে তিনি ফিরে এসেছেন। 2004 সনের 21 আগস্ট বিএনপি কি উত্তর দিবে? 21 আগস্ট একটা দলের ছত্রছায়ায় হাওয়া ভবনের নির্দেশে একজন শেখ হাসিনাকে শেষ করে ফেলতে হবে বাংলাদেশ থেকে, তিনি সেদিন সেই কাজে করেছেন। আজকে তারা বলেছেন বেগম জিয়া চিকিৎসা পাচ্ছেন না, বাংলাদেশের সর্বাধুনিক হসপিটাল, তার ইচ্ছা অনুযায়ী সেখানে তিনি কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আমি তো মাননীয় প্রধানমন্ত্রী অনেক বেশি দয়াবান, অনেক বেশি মানবিক, তিনি এই সুযোগটুকু তাকে দিয়েছেন। মাননীয় আমাদের যে 24 জন মানুষ যখন মারা গেল 21 আগস্টের গ্রেনেড হামলায়, হসপিটালগুলোতে আমাদের যে চিকিৎসা নিব সে পরিবেশ পরিস্থিতি ছিল না, ডাক্তার অটো ছুটিতে চলে গেছেন। এরকম ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি আমরাও হয়েছি। আর পাশাপাশি তাদের নিষ্ঠুরতার যে বিষয়টা, আমি তো বলি যে 2004 সনের 21 আগস্টের ঘটনা এর চেয়ে ভয়ঙ্কর, এর চেয়ে নিষ্ঠুর আর কি ঘটনা ঘটতে পারে বাংলাদেশে? একটা দলকে শেষ করতে হবে একই দিনে একই সময়। সব মানুষ, আমাদের সমস্ত ট্রাকে আওয়ামী লীগের সমস্ত নেতা, কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন সেখানে। আমরা হাজার হাজার ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের কর্মীরা কি আমরা কেন সেদিন প্রোগ্রামটা করেছি? আমাদের প্রোগ্রাম সারা বাংলাদেশে যে গ্রেনেড হামলা হচ্ছে, সারা বাংলাদেশে বোমাবাজি হচ্ছে, সেই বোমাবাজি গ্রেনেড হামলার বিরুদ্ধে একটা তিনি এই বক্তৃতা দিবেন মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রী সেদিনকার, তার সেখানে গ্রেনেড হামলা করা হলো। বিএনপি কি উত্তরটা দিবে সেখানে? আজকে যদি বলি এই যে ছাত্র রাজনীতির নামে জঘন্য যে ভয়ঙ্কর ছাত্র রাজনীতি বাংলাদেশে কায়েম করেছেন আপনারা সামরিক ছত্রছায়ায়, আমরা যদি বলি যে হিজবুল বাহার কেনা হয়েছিল কিন্তু হজযাত্রীদের জন্য আনা নেয়া করার জন্য, সেই হিজবুল বাহারে বাংলাদেশ সমস্ত মেধাবীদেরকে নিয়ে জিয়াউর রহমান সাহেব কিন্তু প্লেজার ট্রিপে গেলেন, এবং যেই মানুষগুলোকে নিয়ে গেলেন সারা সব বোর্ড স্ট্যান্ড করা, ডাবল স্ট্যান্ড করা, সেই মানুষগুলো আর এসে পড়ালেখায় ফিরে আসতে পারেনি। তারা সন্ত্রাসকে শিল্পে রূপান্তর করেছেন, তারাই বক্তৃতায় বলতো সন্ত্রাসকে তারা শিল্পে রূপান্তরিত করছেন। এই পরিস্থিতি বাংলাদেশের মানুষ দেখেছেন। আজকে দেখেন বাংলাদেশ কোথায় চলে গেছে। 173টি দেশের অনেক দেশের নাম মানুষ জানে না, অনেক দেশের সরকার প্রধানের নাম মানুষ জানে না, আজকে কিন্তু বাংলাদেশের নাম মানুষ জানে। আজকে একজন শেখ হাসিনার নাম পৃথিবী জানে, 173টা দেশেই জানে, কারণ তার যোগ্য নেতৃত্ব, তার যে লিডারশিপ, শুধু সেই কারণে আমি বলবো। আমরা একটু বিরতি নিয়ে এসে আপনার বিরতির পরে আপনি আলোচনা করবেন। প্রিয় দর্শক, আজ নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি খানিক পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানে। ফিরছি, আলোচনা যাচ্ছি বাবুলের কাছে। বাবুল ভাই, মাহমুদ ভাই অনেকগুলি প্রশ্ন উত্থাপন করেছেন যে বিএনপির আমলের দুর্নীতি নিয়ে তিনি আলোচনা করেছেন, 75-এ হত্যাকাণ্ড এবং বেগম জিয়ার সেদিন জন্মদিন পালন নিয়ে আলোচনা করেছেন। উনি অন্তত একটা জায়গায় খুব ভালো বলেছেন, জিয়াউর রহমানের কোনো দুর্নীতি বা কোনো কিছু উনি বলেন নাই। থ্যাংক ইউ জনাব মাহমুদ সালাউদ্দিন, যে আর্থিকভাবে বলেছেন যে জিয়াউর রহমানের পরে হয়েছে যা হয়েছে। যাই হোক, সেটা অন্য ক্লারিফাই আমি করবো। দেখেন, ওই যে লাল সালু উপন্যাস আমরা পড়েছিলাম, বুঝছেন, ওই স্কুল বানাবে গ্রামের শিক্ষিত যুবক আক্কাস আলী, তো মজিদ বলে যে মিয়া স্কুল তো বানাইবা, কিন্তু তোমার দাড়ি কই? যখনই আমরা দুর্নীতি, দুঃশাসন, আজিজ, মাফিয়া, সংসদ, রাতের ভোট, এইসব কথা বলি, ব্যাংক লুটের কথা বলি, শেয়ার মার্কেট লুটপাট, মাটির সাথে মিশে এক একটা কুম্ভকর্ণ হওয়ার কথা বলি, তখনও বলি 15 আগস্ট, তখনই 21শে আগস্ট। আশ্চর্য, তার সাথে এসে কি সম্পর্ক? 15 আগস্টকে কে সাপোর্ট করছে? তখনই জিয়াউর রহমান, হানা বোট, 48 বছর আগের কাহিনী, বস্তা বসা, এইসব কাহিনী ওনারা সামনে নিয়ে আসে একটা ব্যালেন্স করবার জন্যে। অপচেষ্টা, ব্যর্থ চেষ্টা। 48 বছর আগে জিয়াউর রহমান হানার ভোট করছিল, রাতের বেলায় ভোট তো করে নাই। ভোটের আগে তো 156 জন নির্বাচন হয় নাই, বা ক্ষমতা পরিবর্তনের জন্য তো নির্বাচন করে নাই। আপনি সেই হানা ভোটের রেফারেন্সকে আপনি রাতের বেলার ভোট, মামু আমি তুমি স্বামী ডামি, এই ভোটের সাথে আপনি মিলেই ফেললেন। তামাম দুনিয়ায় আপনার রেকর্ড পাইছেন, যে ভোটের উপাধি পাইছেন, যে রাতের বেলায় ভোটের উপাধি পাইছেন, আপনার দলের লোক বলছে, আন্তর্জাতিক নির্বাচন কমিশন বলছে, আপনারা স্বীকার করেছেন, আপনার জোটের লোক স্বীকার করেছে, সমস্ত মানুষ জানে রাতের বেলায় তাহাজ্জুদের সময় ভোট করে ফেলেন। মানুষ যখন ঘুমায়
তখন আপনারা মানে কি বলবেন, সেই ভোটকে জাস্টিফাই করার জন্য আপনি ৭৮ সালের হানা ভোটের কাছে চলে গেলেন। কি দৈন্যতা আওয়ামী লীগের, ভয়াবহ দৈন্যতা। তারা কথা বললে ওইখানে চলে যায়। আর ভাই 15 আগস্টকে সাপোর্ট করছে। 15 আগস্ট তো বাংলাদেশের রাজনীতির দুষ্ট ক্ষত। 21 আগস্ট কলঙ্কজনক দিয়ে বিএনপি শাসনের একটা সরকার যারা ক্ষমতায় আছে স্টেবল ভাবে, তারা এই ধরনের একটা ঘটনা ঘটাইয়া উনি বলতেছে হাওয়া ভবন থেকে তারেক রহমানের সবচাইতে বিদ্বেষী যে 111 সরকার, তারাও এই মামলায় তার নাম সম্পৃক্ত করে নাই। অবসরপ্রাপ্ত চলে গেছে কাহার, এখন তারা আবার এমপি বানাইছে আওয়ামী লীগ পুরস্কার স্বরূপ। তাকে ডেকে এনে চাকরি থেকে বেআইনি ভাবে মুফতি হান্নান নামে একজনকে ধরে এনে ৭৬ দিন তাকে রিমান্ডে নিয়ে তারেক রহমানকে পায়ের নখ উপরে ফেলে এই মামলায় সম্পৃক্ত করে কই দিল হাওয়া ভবন থেকে প্রি প্ল্যান্ড হয়েছে। এটা তো কেউ সাপোর্ট করছে না। এখানে 21 আগস্ট যে ঘটেছে, এখানে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে, ওই দায় উন্নয়ন নিবে। আওয়ামী লীগের সময় মুক্তিযুদ্ধে যত অফিসার মারা যায়নি, আওয়ামী লীগের এই বিডিআর বিদ্রোহের কারণে তার চাইতে বেশি অফিসার মারা গেছে বলে দিল। এই আওয়ামী লীগের সময় উদিসি হত্যাকাণ্ডে বিপুল মানুষ মারা গেছে। এই রমনা বটমূলে হত্যাকাণ্ডে, এই বোমা বিস্ফোরণে বিপুল মানুষ মারা গেছে এই আওয়ামী লীগের আমলে। জিয়াউর রহমানও বাংলাদেশে 30 মেও আছে, খালি 15 আগস্ট না। বাংলাদেশের রাজনীতির এগুলো কেউই সাপোর্ট করে না। তা আমি যদি কই ভোট চুরি করছেন কে, কই যে 15 আগস্ট। আমি যদি কই টাকা লুট করছেন কে, ব্যাংক লুট করছেন কে, কই যে 21 আগস্ট। মানে কিসের সাথে কি আপনি মিলেন আমি জানি না। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত, এর সাথে 21 আগস্ট 15 আগস্ট। আমি তো বলছি যে নির্বাচিত আওয়ামী লীগ এদেশে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। 96 থেকে 2000 সালে আওয়ামী লীগ যে নির্বাচিত হয়েছিল, তাদের নিয়ম মনোনীত কোনো আইজি এই বিপুল পরিমাণ সম্পদের রেকর্ড নাই। বিএনপির কথা বাদ দেন, ইভেন 2009 সালে তারা যে মিনি নির্বাচন যাই হয়েছে একটা, সেই নির্বাচন যখন হয়েছিল 14 সাল পর্যন্ত, তখন পর্যন্ত বাংলাদেশের ব্যাংক লুটের এই ইতিহাসগুলো আপনারা শুনেন নাই। তখন পর্যন্ত এই পার্লামেন্টে 80% ব্যবসায়ী মাফিয়া উনার দলের লোকরা বলতেছে ঢুকতে পারে নাই। হ্যাঁ, এটা তো সত্য। এই যে আজকে আপনি কথা বলছেন জেনারেল আজিজ নিয়ে, জেনারেল বেনজির আহমেদকে নিয়ে, আরো পুলিশ অফিসার আজকে দেখলাম তারও বিশাল বিশাল বিত্ত বৈভব দৈত্যের আকারে এক একটা সম্পত্তি। কি কারণে হয়েছে, কার আশ্রয় প্রশ্রয় হয়েছে, কে তাদের মনোনীত করেছে, কে প্যাট্রোনাইজ করেছে, এতদিন পরে এসে তার সম্পদের খবর পাইলেন, একদিনে করে ফেলেছে। কারণ ওই যে একজন আরেকজনের লেজে পাড়া দিছে না, তারা খবরটা বের করে দিছে। এখন এমন ভাবে বিস্ফোরিত গেছে তাম বিশ্বব্যাপী, সেটাকে আর ধরে রাখবার সুযোগ নাই। সেজন্য বিচারের তামাশা করেছেন। এর আগে ওই যে ডিআইজির কথা বললাম, দুদক তাকেও জিজ্ঞাসাবাদ করেছিল, 500 কোটি টাকার অভিযোগ, সাদা সার্টিফিকেট দিয়ে দিছে। কবে কারে কি সার্টিফিকেট দিবে জানি না। এই যে দেখেন একজন এমপি সাহেব 3 বার মনোনয়ন দিয়েছেন, 3 বার তাকে। এই যে যত অভিযোগ আসছে তার বিরুদ্ধে, এটি কি নতুন অভিযোগ? ওনারা বলেন তিনি নাকি বিপুল জনপ্রিয়তা। আর ভাই রাতের বেলায় যদি ভোট হয়ে যায়, আপনি জনপ্রিয়তা কিভাবে দেখবেন? বলে দিলেন জনপ্রিয়তা। তার মানে কি আওয়ামী লীগের সিলেকশন, আওয়ামী লীগের এই যে আব্দুল ভাই বাচ্চু, আপনি বলেন একলাই একটা ব্যাংক গিলে খাই ফেলছে, একলাই। তার কি বিচার হয়েছে? তার টিকিটিকেও ধরতে পারছে এখন পর্যন্ত? মানুষ তো এর পিছনেও খুঁজে, এগুলোও বের হবে। এই যে এমপি সাহেবকে খুন হইলো, এগুলো কি মানুষ আগে জানতো না? জানতো, কিন্তু মানুষ ভয়ে বলতে পারে নাই, সেই পরিবেশ ছিল না। এবং তার ওইখানে একটা বাচ্চা ছেলে 18 বছর, তাকে চোখ উপড়ে ফেলে কোনো হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না। উনি যেভাবে নিহত হয়েছেন এটাও না, আমরা বিচার চেয়েছিলাম। এবং শুধু তাই না, আপনারা গণমাধ্যম আলাপ করছেন কিভাবে হত্যা হলো, কিভাবে মাংস হইলো, কিভাবে গেল, কিভাবে, কিন্তু এর পিছনে যে একটা বিশাল চোরাচালানের সিন্ডিকেট রয়েছে, হুন্ডির যে একটা বাণিজ্য রয়েছে, বাংলাদেশের অর্থনীতিতে সাংঘর্ষিক লুটের অর্থনীতি, সেইগুলো নিয়ে কেউ কথা বলছে না, এর পেছনে কেউ যাচ্ছে না। সেই জন্য আমরা বলছি যে আপনি যদি সূত্র না খুঁজে পান, আজকে দেখলাম কি একজন আজকে ফেসবুকে একজন লিখছে যে কি চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা বোঝা যায়। বেনজির যদি এত টাকা, গোপালগঞ্জের মতো জায়গায় আরেকজন গোপালগঞ্জের ডিআইজি, শত শত বিঘা সম্পত্তি, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, এতদিন তো বেনজিরকে ধন্যবাদ দিতাম যে দেশের মধ্যে করছে। এখন তো শুনি বিদেশে তার বিপুল সম্পদ। হ্যাঁ, এবং এরপরে তো টাকা কেউ দেশে রাখবে না, সব বিদেশে পাঠিয়ে দিবে। সেই জন্য বলছি, এই যে অনির্বাচিত আওয়ামী লীগ আর নির্বাচিত আওয়ামী লীগ, বিএনপির সাথে তুলনা করছি না, এর মধ্যে তো বিস্তর ফারাক। এটা তো কাউকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এই জায়গায় তারা দেশকে নিয়ে গেছে, এটা দুর্ভাগ্যজনক। এটাকে 15 আগস্ট দিয়ে জাস্টিফাই করা, হানা ভোট দিয়ে জাস্টিফাই করা, আর 21 আগস্ট দিয়ে জাস্টিফাই করা, এটা কোনোদিন কাম্য হতে পারে না। ছাত্রলীগের, আমি শেষ করে দেবো, উনি বলছেন যে ওনাদের নাম তাম বিশ্বব্যাপী ছড়াই গেছে আওয়ামী লীগের নাম। আরে ভাই, নমরুদকেও সবাই চিনে, ওই ফেরাউনকেও সবাই চিনে, হিটলারকেও সবাই চিনে, এবং তখন তাদের বিরুদ্ধে কেউ কথাও বলে নাই।
ইতিহাস যখন লেখা হবে না, ওইটার তো এক না, না একটা বলছি না আমি সেটা, উনি যেভাবে বলছেন যে তামাম বিশ্ব ওনার প্রশংসা করছে, কিন্তু ইতিহাস যখন রচিত হবে বাংলাদেশের কোন শাসনের আমলে, কোন শাসকের আমলে এই পুলিশ প্রধান বা সেনা প্রধানের এই ধরনের কেলেঙ্কারি বা এমপির মাফিয়াতন্ত্র বা লুটেরা বা এই যে চোরাকারবারি এই ধরনের গুরুতর অভিযোগ বা পুলিশদের এই ধরনের অভিযোগ আমরা দেখিনি, আওয়ামী লীগের ওই সময় আমরা দেখিনি, সেটাই আমি বলছি। জি মাহমুদ ভাই, আমি প্রশ্নটি করে নেই, সেটা হচ্ছে যে বাবুল একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে 21শে আগস্টের দায় যদি বিএনপির হয় তাহলে বিডিআর মিউটিনি যেটা হলো সেটার দায় কি আওয়ামী লীগের কিনা, এক নম্বর। আরেকটা জিনিস হচ্ছে যে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন যে সাবেক পুলিশ আইজি বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ আহমেদের বিষয়ে সরকার বিব্রত নয়। তো তারা যখন মানে আপনার দায়িত্বে ছিলেন তখন তো বর্তমান সরকার ক্ষমতায় ছিল, তাহলে সরকার কেন এরকম একটা ঘটনায় বিব্রত হবেন না, আপনি বলেন। আমি বলি, আচ্ছা প্রথমত যেটা বলেছেন এই বাবুল ভাই যে কথাটা বলেছেন, মানে বিডিআর বিদ্রোহ এবং 21শে আগস্টের রমনা বটমূল তারপরে উদিসি, তো এখন আমি বলি দুইটা কিন্তু দুই প্রেক্ষাপটের বিষয়। একটা হলো একটা রাষ্ট্রের সমস্ত কিছুকে ব্যবহার করে উনি যেভাবে উপেক্ষা করুক না কেন, এই যে আপনি বলেন ইয়ারা এই যে যারা সাক্ষী দিয়েছে সবাই তো বলেছে মুজাহিদকে নিয়ে কে মিটিং করেছেন, এই যে সালাম বিএনপির সালাম সাহেব যিনি চলে গেছেন পাকিস্তান, ওনাকে নিয়ে কে মিটিং করেছেন, তাদেরকে আবার খুব কায়দা করে দেশের বাইরে কারা পাঠিয়ে দিয়েছেন, সবই তো আসছে। এবং এটা দেখেন 21শে গ্রেনেড হামলার পর বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সেদিন মান্নান ভূঁইয়া তাদের জেনারেল সেক্রেটারি ছিলেন, মহাসচিব, ওনারা মহাসচিব বলেন, মহাসচিব সাহেবের কাছে গেছিলেন, তখন ওনারা বললেন আপনি যদি মানুষ মেরে ফেলেন রাজনীতি কাদেরকে নিয়ে করবেন, এবং তারাও ক্ষুব্ধ ছিল, কারণ তারা চায় না হাওয়া ভবনের রাজত্ব কায়েম হোক। কিন্তু সেদিন সুকৌশলে এই যে একটা ঘটনা ঘটিয়ে তিনি কিন্তু রাজসিংহাসনে বসার চেষ্টা করেছেন, বাংলাদেশের মানুষ এটা সহ্য করেনি, যার কারণে তিনি উপেক্ষিত হয়েছেন, তিনি মুস্তেকা দিয়ে চলে গেছেন, যত বড় হিরো সাজাবাস করুক না কেন। আজকে আমি যদি বলি বিএনপি ভোটে যাচ্ছে না, বিএনপি নির্বাচনকে ভয় পাচ্ছে, কেন পাচ্ছে? উনি তো লন্ডনে বসে আছেন, উনি জানেন উনি নির্বাচন করতে পারবেন না, সুতরাং ওনার জায়গায় আর কেউ এসে নেতৃত্ব দিক সেটা উনি চান। বিএনপি যখন আমরা যে 2018 নির্বাচনে গেল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু জিতলেন, উনি কিন্তু শপথ নিলেন, আর বাকিগুলো শপথ নিলেন, সেই দিনই বোঝা গেছে ওনাদের রাজনীতিটা কী হবে। ওনার অবর্তমানে কেউ নেতা হোক তিনি সেটা চান না, এবং উনি চাই জিয়া পরিবারের বাইরে যেন কেউ নেতা হতে না পারে, যার কারণে উনি যতদিন দেশে আসতে পারবেন, উনি যতদিন নির্বাচনে অংশগ্রহণ করতে হবে ততদিন কিন্তু বিএনপি নির্বাচন হয়ে যাবে না। পাশাপাশি আরেকটা কথা বলেছেন আপনি, সেটা হলো আমাদের বেনজির সাহেব এবং জেনারেল আজিজ। শুনুন, একটা কথা হলো গণমাধ্যমে এসেছে বিষয়গুলো, একদম এখানে কিন্তু লুকোচাপার কোনো বিষয় নেই, এবং প্রতিদিন কোনো না কোনো জায়গায় সিরিজ আকারে কিন্তু নিউজগুলো হচ্ছে, কিন্তু সরকার এগুলোকে প্রশ্রয় দিচ্ছে কিনা, এরপরে কিন্তু বিচারের মুখাপেক্ষি সরকার বিব্রত নয় না, বিব্রত না এই ব্যাপারে আমি কথা বলবো না, এটা আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন বিষয়টা, আমি ওই ব্যাপারে না বলে আমি শুধু এটাই বলছি এটাকে বিচারের আওতায় আনা হচ্ছে কিনা, এদের বিচার আওতায় আনা হচ্ছে। এখানে কিন্তু কোনো ধরনের অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। আপনি জানেন দুদক 6 তারিখে তলব করেছে, এবং ওনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আপনি দেখেন কোর্টের অর্ডার হয়েছে। এত বড় কাজ আওয়ামী লীগ, এটা শুনেন, ওই যে উনি তো খুব করে একজন নম্রত এই অনেক কথা বলে ফেলেন, ওই জায়গায় আমি যাব না, কিন্তু 173টা দেশের যে মধ্যে বাংলাদেশকে কেন আজকে দেখা হচ্ছে, আমি তো এটাও একটা কারণ, বাংলাদেশকে সাহসটা দেখাই, আর বঙ্গবন্ধু কন্যার এমন একটা সাহস আছে যে বাংলাদেশের কেউ এই সাহসটা রাখেন না। আপনি দেখেন না, পদ্মা সেতু আমরা করবোই না, করতে দিবেই না, এবং এমনকি বেগম জিয়া বলেছে আওয়ামী লীগের পক্ষে কখনো সম্ভব না পদ্মা সেতু করা, উনি ক্ষমতা আসলে 2টা পদ্মা সেতু করবে, উনি তো দেখিয়ে দিয়েছেন পৃথিবীতে আমাদের টাকা আমি পদ্মা সেতুটা করবো, এবং তারা এরপরে বলেছে এটা ভাঙ্গা সেতু, এখানে উঠা যাবে না। আমরা দেখলাম এখানে তারাও উঠে কিন্তু যাচ্ছে, তিনি দক্ষিণাঞ্চলে নানা ধরনের মিটিংয়ে যাচ্ছেন, পদ্মা সেতু দিয়ে সবাই যাচ্ছেন এখন, এই যে নানা কারণ। আর একটা কথা উনি বলছেন আমরা কথায় কথায় কেন 15 আগস্টের বিষয়টা নিই, 15 আগস্টের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আপনারা, যারা খুনি সেদিনকার, সেই খুনিরাই বলেছেন এই খুনির সাথে নেপথ্যে কে জড়িত আছেন। পরবর্তীতে তিনি পিএনপির প্রতিষ্ঠাতা হয়েছেন জিয়াউর রহমান, তিনি বলেছেন অসংখ্য মুক্তিযুদ্ধ অফিসার হত্যা হয়েছে এই পিলখানা মার্ডারে। আমি বলি মুক্তিযুদ্ধ অফিসার হত্যার বিশেষজ্ঞরা যখন এনেছেন, তখন আমি তাদেরই নেতা লালবাগ থেকে তিনি কিন্তু এমপি হয়েছিলেন মীর শওকত, তিনি কিন্তু একটা কথা বলেছেন, তার জানা মতে 772 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, উনি জানা মতে আর্মি অফিসার যারা মুক্তিযুদ্ধে সরাসরি সম্পৃক্ত ছিল। এরপরে বিভিন্ন রিপোর্টে বেরিয়েছে প্রায় 1100 মুক্তিযুদ্ধ অফিসারকে প্রতি মধ্যরাতে তিনি তার শাসনকে পাকাপোক্ত করার জন্য সেদিন কিন্তু তিনি ফাঁসি দিয়েছেন এদেরকে, এভাবে কিন্তু দেশটা চালিয়েছেন। সেদিনকে ভয়ঙ্কর নিষ্ঠুর ঘটনা করে সাক্ষী কিন্তু তার পরিবারগুলো এখনো বেঁচে আছেন, তারা কিন্তু মাঝে মাঝে মায়ের ডাক দিয়ে তারাও কিন্তু প্রেস ক্লাবে এসে নানা ধরনের মিটিং মিছিল করে, তারাও এগুলো কিন্তু বিএনপি ভুলে গেছে। আর কথায় কথায় কেন 21শে আগস্টের বিষয়টা নিয়ে, তো ওনারা তো বলেন যে আমরা খুব নিষ্ঠুরভাবে দেশ চালাচ্ছি, তাদেরকে অনেক কিছু করা হয়েছে, 26,000 নেতাকর্মী আমাদেরকে হত্যা করা হয়েছে শুধু তাদের এক শাসনামলী। পাশাপাশি বলি আমাদের সুরঞ্জিত বাবু সুনামগঞ্জ মিটিং করতে গেলেন, সেখানে গ্রেনেড হামলা, উনি
বেঁচে গেলেন। জেবুন্নেসা সিলেটের মহিলা নেত্রী, ওখানে কিন্তু গ্রেনেড হামলা, তিনি বেঁচে আসলেন। তারপরে পাশাপাশি দেখি আমি এই যে আহসানুল্লাহ মাস্টার সাহেব, নাটোরের মমতাজ, মঞ্জুরুল ইমাম খুলনার, অসংখ্য মানুষের নাম বলতে পারবো আমরা। এভাবে কিন্তু খুনের একটা রাজত্ব কায়েম করেছিলেন। পাশাপাশি দেখেন শুধু এখানে তো থেমে থাকেনি, শুধু 2000 সম্ভবত আমাদের 4 সনে একটা ঢাকা ঘেরাও প্রোগ্রাম ছিল, একই দিনে 8000 নেতাকর্মীকে সেদিন গ্রেপ্তার করেছেন। অনেক কথা বলেন, এখন উনি আবার বলতে পারেন আমরা বস্তা পচা, ওনার শব্দ দিয়ে আমি বলতে পারি, এই শব্দগুলো হয়তো আমি বলতে চাই না, উনি বলেছেন হয়তো বস্তা পচা কথাগুলো আমরা আবার আনি। এগুলোই তো বলবো, বিএনপির আমলে যা হয়েছে সেটা আমরা বলি, এগুলো তো দিনের মতো সত্য ঘটনা। এই যে ভাঙ্গা সুটকেসের কাহিনীর ব্যাপারে তো কোনো কথাই বললেন না। জিয়াউর রহমানকে বলছেন উনি কিন্তু দুর্নীতিবাজ না, উনি তো দুর্নীতির প্রশ্রয়তা, দুর্নীতির জনক যদি বলি উনিই করেছেন। ওনার এই যে সেনা শাসককে, ওনার সামরিক শাসনকে পাকাপোক্ত করার জন্য উনি এই যে ঋণ খেলাপি সৃষ্টি করেছেন, এক মুঠু রাজাকার, এক চিমটি মুক্তিযুদ্ধ দল গঠন করেছেন, সমস্ত ওই যে চোরা কারবারি থেকে শুরু করে যত ধরনের খারাপ মানুষ আছে সব কিছু দল গঠন করে তিনি এই দেশের ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছেন। আসমান থেকে হঠাৎ করে একটা দল গঠন করছেন, তিনি হঠাৎ করে কিন্তু প্রেসিডেন্ট হয়ে গেছেন। এভাবে কিন্তু বাংলাদেশের মানুষকে এক ধরনের, আমি বলি, অন্ধকারে রেখে বঙ্গবন্ধুর বিরুদ্ধে, বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে নানা ধরনের কথা বলে একটা জাতিকে বিভ্রান্ত করে তিনি দিনের পর দিন দেশটা চালিয়েছেন। তারপরে যদি আমি বলি ওনার সন্তানেরা সেই ভাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জির কাহিনী বললামই, ওখান থেকেই ওনার আজকে উদাহরণ দেওয়া দূরে কোথাও দরকার নেই। এরকম বেনজির তারা অসংখ্য সৃষ্টি করেছেন। বেনজির কি, তারেক রহমান, আরাফাত রহমান টাকা তো ফেরত আনা হয়েছে এই আওয়ামী লীগেরা বলে। আমরা দেখেছি 2006 সনে যখন তারা ক্ষমতায় ছাড়লেন, সমস্ত পত্রিকা দেখেন তাদের নিউজগুলো কিভাবে এসেছে, তারা কে কি করেছে। ঢাকা শহরের যাদের কোনো গাড়ি বাড়ি ছিল তো দূরের কথা, কিছুই ছিল না, 150টা ফ্ল্যাটের মালিক কিভাবে একটা মানুষ, 150টা ফ্ল্যাটের মালিক সব পরিবারে তারা কিন্তু জেলও খেটে এসেছেন। এইভাবে কিন্তু বিএনপি আমরা অসংখ্য বেনজি সৃষ্টি করেছেন। বলবই আমি একটু প্রশ্ন করে নেই, লাখে লাখে মরজীবীর কাতারে কাতার গুনিয়া দেখিলাম শেষে 7,500, আমি সেই গল্পের মতো আর কি। আজকে বিএনপির মহাসচিব বলেছেন যে আজিজ বেনজির সৃষ্টিগুলো কে, একটা প্রশ্নবোধক চিহ্ন তিনি বলেছেন আর কি, প্রশ্ন করেছেন সৃষ্টিগুলোকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের আমলেও তো অনেক পুলিশ অফিসার বা যাদের নামে অভিযোগ আছে, যেমন আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন একজনের নাম কোহিনুর মিয়া সহ আরো কয়েকজনের নাম সন্ত্রাসী ছিল। তো এটা যে সরকারি ক্ষমতায় থাক, এটার দায় কি তার উপরে বর্তায় কোনো কোহিনুর সাহেবের উদ্যোগ আছে, আপনার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স তদন্ত করেন না কেন? 17 বছর যাবৎ ক্ষমতায় আছেন, 15 বছর আর অন 11-এর 2 বছর এক্সটেনশন। আপনি এইসব কথা বায়বীয় কথা আপনি মুখে বললে তো আর হবে না। বিএনপির ছিদ্র খোঁজার জন্য, তারেক রহমানের ছিদ্র খোঁজার জন্য শত শত কোটি টাকা তামাম দুনিয়াব্যাপী এই আওয়ামী লীগ খরচ করেছে। ফলাফল হলো অশ্বডিম্ব। তারেক রহমানের দুর্নীতি খুঁজবার জন্য এখন বলতেছেন তারেক রহমান বেনজির। আরে ভাই, এই বেনজির তো আওয়ামী লীগের ঘরে ঘরে, ওনাদের আওয়ামী লীগের মফস্বলের নেতা, ইওয়ার্ডের নেতার খাটের তলে হাত দেন না, কত কোটি টাকার বান্ডেল পান আপনি। এই আওয়ামী লীগ হাওয়া ভবনের একটা ফানুষের গল্প দিয়ে 17 বছর ধরে লুট করে দেশটাকে ফুকলা করে খাইয়ে ফেললো, সমস্ত সম্পদ আওয়ামী লীগের কিছু অলিগার গোষ্ঠীর হাতে। আপনি জানেন যে একটা দেশের বাজেটের 1/3 টাকা একটা অলিগার শ্রেণীকে এই বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে দেওয়া হয়েছে। এত বড় লুট দুনিয়ার ইতিহাসে, তামাম দুনিয়ার ইতিহাসে বিএনপির আমলে কোনো এই যে কোনো আইজি, কোনো আপনি শুনেছেন কোনো মাফিয়া এই ধরনের আপনার এই ধরনের লুটের সাথে? বিশাল গোপালগঞ্জ জেলার তো 3 ভাগের 1 ভাগ, কেউ কেউ বলে যে আওয়ামী লীগের কলজে হাত দিছে সালারা পুলিশ, গোপালগঞ্জের 3 ভাগের 1 ভাগ 2-3 মিলে কিনে ফেলছে, সেই জন্য তারা রোশনালে পড়ছে। না হলে তো তাকে রোশনালে পড়বার কোনো কারণ নাই। এই বেনজির কি ভয়ঙ্কর ভাষায়, গুন্ডামির ভাষায়, ওই জন্যই বললেন না কোহিনুর একটা চোরপটি। এই বেনজিরের বডি ল্যাঙ্গুয়েজ, তার আমলে বিএনপির 600 নেতাকর্মী গুম হয়েছে, তিনি র্যাবের ডিজি, তিনি সমস্ত লোভনীয় পোস্ট, আওয়ামী লীগ তাকে তিলে তিলে এমন ভাবে তৈরি করে দানব তৈরি করেছে, এখন আওয়ামী লীগকে গিলে খাইয়ে ফেলছে, গোপালগঞ্জে কিনে ফেলছে। তখন কি করবে? এটা তো অন্য কোনো দেশের সাথে তার বিরুদ্ধে এগুলো হচ্ছে, তার আপনি কিভাবে ভাববেন? সেটা আপনি কিভাবে ভাববেন? উনি কি 26,000, ওই যে বললেন না পুঁথির গল্পের মতো লাখে লাখে মরদেবীর কাতারে কাতার গুনিয়া দেখলাম 26,500। এটা আমরা ব্যাখ্যা করি যে 26,000 নেতা মরলে 5 বছরের শাসন আমলে প্রতিদিন সকালবেলা উঠে বিএনপি লোককে কয়জনকে, 27 জনকে না 25 জনকে খুন করতে হয়। এটা উনি একটু দয়া করে যদি অঙ্ক জানেন, মিনিমাম জ্যামিতি, তাহলে এটা ভাগ করে উনি দেখবেন আশা করি। এই যে মামলার কথা বলেন, দুনিয়ার ইতিহাসে গায়েবী মামলার কথা আপনি শুনেছেন? মানুষ মরে কবরে চলে গেছে 5 বছর আগে, তার নামে মামলা হয়েছে, আপনি শুনেছেন কোনোদিন? মির্জা আলমগীর ময়লার গাড়িতে আগুন দিতে পারে? তারপরে কি বলবো, একজন ইসে চলে গেছে, কি হজে চলে গেছে, বিদেশে চলে গেছে 4 বছরে, তিনি বোমা মেরেছেন, মুহু শুনেছেন? টায়ার ফুটেছে মামলা। আমার মতো নির্বিবাদী মানুষ 128টা মামলা নিয়ে আমাকে দিন যাপন করতে হয়, কোনোদিন কাউকে চট দিই নেই, থাপ্পড় দিই নেই। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আমাকে দেখেছেন। এই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভানেত্রী বা কোনোদিন বিএনপির 2 শাসন আমলে খালেদা জিয়ার একদিনের জন্য জেলে গিয়েছেন?
বাদ দেন আপনি দুর্নীতি টুর্নীতি বহুত কাহিনী আপনি বানাইতে হবে। শেষ করে দেবো, আব্দুল জলিল সাহেব ট্রাম্প কার্ড ঘোষণা করে দিন, ক্ষমতা উল্টেই দিবেন, একদিনের জন্য তার নামে একটা মামলা হয়েছিল, জেলে গিয়েছেন। আপনি বাদ দেন এগুলা। আর আমার দলের চেয়ারম্যান, আমার দলের দ্বিতীয় প্রধান, আমার দলের মহাসচিব কতগুলা মামলা দিয়েছেন, এমকেনার তো মরেই গেল মামলার হাজিরা দিতে দিতে, কত মানুষ। এইটাকে যদি আপনি জাস্টিফাই করতে চান যে বিএনপির আমলে নিপীড়ন হয়েছে আর আওয়ামী লীগের আমলের নিপীড়ন একেবারেই নস্যি, একেবারেই ধোয়া তুলসী পাতা আওয়ামী লীগ, এটা দুর্ভাগ্য। সেই জন্য বলছিলাম যে উদ্ভট উটের পিঠে চলেছে চদেশ, মানে লুটপাট করিয়া দেশটাকে 12টা বাজাই দিলেন, তারপরেও বড় বড় কথা বলেন। আপনাদের কথা শুনলে ঘোরাও হাসে। মহম্মদ ভাই, আপনি 1.5 মিনিটে শেষ করবেন। আমি প্রশ্নটা করে নিই যে আমি উপজেলা নির্বাচনে যেতে চাই, সেটা হচ্ছে আগামীকালকে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন। গত ধাপ দুইটাতে ভোটার সংখ্যা অনেকটাই কম ছিল। এখন বিরোধী মতের একটা প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক, তারপরেও তাদের কর্মীরাই কেন কেন্দ্র যাচ্ছে না? আপনি 1.5 মিনিটের মধ্যে আমি বলি ভোট শুনেন, ওই যে কতটুকু ভোট পড়লে গণতন্ত্র শক্তিশালী হবে, কতগুলো ভোট পড়লে গ্রহণযোগ্য হবে, এটা কোনো মাপকাঠি নেই। যথেষ্ট ভোট পড়ছেন, যা পড়ছেন আমি বলি যথেষ্ট। এটা আমি পাশাপাশি আরেকটা কথা বলি ভোটের ব্যাপারে, যেটা বলেছেন এখন ভোট কতটুকু পড়তে হবে। গত যেমন আমরা জাতীয় নির্বাচনে কিন্তু প্রায় 42% ভোট পড়েছে। এই যে এই উপজেলা নির্বাচনে 26, 30 এগুলোর মধ্যে আছে, কিন্তু এখন কালকেরটা দেখা যায় কি হয়। তো উপজেলা নির্বাচনে কিন্তু মানুষ কিন্তু খুবই, যেমন আমি আমার 21 তারিখ আমার এলাকায় ভোট হয়েছে, আমি ভোট দিয়ে আমার অমোচনী কালে এখনও আছে আমার ওখানে, কিন্তু আমি ভোট দিয়ে এসে যথেষ্ট উৎসবমুখর পরিবেশে কিন্তু মানুষ ভোটে অংশগ্রহণ করছেন। এখন বিএনপি যে বর্জনের ডাকটা দেয়, বিএনপির বর্জন গর্জন কোনো কিছু দেয় না। যেমন ধরেন বিএনপির সমাবেশ থেকে বলা হয়েছে কি আপনারা বিদ্যুৎ বিল দিবেন না, গ্যাস বিল দিবেন না, সব কিছুই ওনার বিধিনিষেধ আরোপ করে দেন। পাশাপাশি দেখুন লাইন ধরে তারা বিদ্যুৎ বিল দিলেন, গ্যাস বিল দিলেন, তাদের ওই বর্জনটা কোথায় দিল? ও উপজেলা নির্বাচন হচ্ছে গ্রামে গঞ্জে, ঢাকা শহরে লিফলেট বিলি করতেছেন আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, নির্বাচনে ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করবেন। বিএনপির কথা তো কেউ শুনেনি। লাইন ধরে তারা গ্যাস বিল ইলেকট্রিক বিল দিয়ে তাদের সমস্ত কিছুকে ঠিক রেখেছেন, জনগণকে আহ্বান জানায় তারা এগুলো করবেন না। জনগণ তো তাদের কথায় ভোট বর্জন করে নাই, জনগণ লাইন ধরে ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। 99% মানুষ ভোট দিতে গেছে। আরো একটা কথা বলি, 99% জিয়াউর রহমানের আমলে এই যে হানা বাক্সের শেষটা আরেকটা বলি, উনি তো অনেক কথা বলেন, শুধু একটা কথাই বলি, উনি বলেন কেন 21 আগস্ট কিংবা ইয়েতে আনি, একটা কথা শুধু বিএনপি সারা জীবন এই যে মিথ্যা একটা জন্মদিন আর 21 আগস্ট, এই দুইটা থেকে বিএনপি কোনোদিন নিস্তার পাবে না। আর আরেকটা তাদের দলের নেত্রী এতিমের টাকা আত্মসাতে বলতেই হবে, উনি টাকা ট্রান্সফার করছেন, উনি বলতে ভুলবশত, রাষ্ট্রীয় এত বড় ব্যক্তি ভুল করে কেমনি, উনি পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে এসেছেন জিয়া ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্টে উদাও উপর দিয়েছেন। এগুলো তো বুঝতে হবে। এগুলো বলবো আপনি দিয়ে শেষ করবো যে আপনারা যেটা ভাই বলেছেন যে নির্বাচন বর্জনের ডাক জনগণ শুনেন। নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে কোথায় চলে গিয়েছে আপনিও দেখছেন, শিয়ালে ঘুমায় কুকুরে ঘুমায় এখন নির্বাচন কেন্দ্রে। আওয়ামী লীগের ডাকে এই 30% ওনার বাসায় যদিও এটা 5%, 3%কে 30% রাতের বেলা সন্ধ্যার সময় ওরা ঘোষণা করে দিল, যাহা দিল তাহাই আইন। বাংলাদেশের নির্বাচন নিয়ে বললেন না আন্তর্জাতিক, ভারতেও এখন কেজরিওয়ালের মতো নেতা বলতেছে বাংলাদেশের নির্বাচন, এখন বাংলাদেশ থেকে শিখবে নাকি ওখানে মোদি, এরকম কথা হচ্ছে, তামাম দুনিয়া দেখছে, বাংলাদেশের স্যাংশন হচ্ছে, বাংলাদেশের মানুষের দুর্নীতির বিরুদ্ধে তামাম রিপোর্ট হচ্ছে, ডয়েশে ভেলের মতো প্রতিষ্ঠানে, আল জাজিরার মতো প্রতিষ্ঠানে ভয়ানক ভয়ানক রিপোর্ট, নিপীড়নের রিপোর্ট, এগুলো বাংলাদেশের অলংকার, ওনাদের জন্য এটা অলংকার। ওনারা যেটা বলছেন এই রেকর্ড বাংলাদেশে কোনোদিন ছিল না। দুর্ভাগ্য, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এবং আমরা বাংলাদেশের মানুষের অধিকারটা এখনো প্রতিষ্ঠা করতে। উপজেলা নির্বাচন বলেন, এই নির্বাচন বাংলাদেশের মানুষের কিচ্ছু আসা যায় না। আপনি হয়তো গণমাধ্যমে কাজ করেন সেজন্য জানেন যে কালকে উপজেলা নির্বাচন, বাংলাদেশের মানুষ, ঢাকা শহরে কোনো মানুষ জানে না, এগুলো খবরও রাখে না। নির্বাচন মানে আওয়ামী লীগ, উপজেলা কি হাটের নির্বাচন, পায়খানার নির্বাচন, রাস্তার নির্বাচন, মসজিদের নির্বাচন, বাজারের নির্বাচন, যাই বলেন আওয়ামী লীগ, সে হোক মাফিয়া যাই হোক, বিপুল জনপ্রিয় আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেলের ভাষায়। এই নির্বাচন আর বাংলাদেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন করবে না, সেজন্য এটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই, এর নিয়ে কোনো বক্তব্য দিতে চাই না। শেষটা শুধু এটুকু বলি, অবশ্যই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয় বলে, বাংলাদেশের যে সন্তানটার মেট্রো রেলে করে কলেজে যাচ্ছে, এই যে দিয়াবাড়ি থেকে নটরডেম কলেজ যায়, যে দিয়াবাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামছে, সেই জানে বাংলাদেশের ইয়েটা কোথায়, মাপকাঠিটা কোথায়। আজকে বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, আগের সেই বাংলাদেশ নাই, গ্রেনেডের বাংলাদেশ নাই। আজকে মানুষের মানবিক অধিকার প্রতিষ্ঠা হয়েছে, বাংলাদেশের মানুষ দুবেলা দুমুঠু খেয়ে সম্মানজনক জীবনযাপন করতে পারে। বাংলাদেশকে মানুষকে অনেক হেয় করার চেষ্টা করা হয়েছে, আজকে বাংলাদেশ এমন একটা উচ্চ পর্যায়ে গেছে যেখান থেকে বাংলাদেশ নামটাই কিন্তু পৃথিবীর 173টা দেশ জানে আজকে। তো আপনারা দলের নেতারাও তো নির্বাচন করছেন, তাদেরকেও তো আপনারা থামাতে পারছেন না। শোনেন, বিএনপি আর আওয়ামী লীগকে আপনি একসাথে তুলনা করলে হবে না। আওয়ামী লীগের হাতে লুটের মেশিন আছে, আওয়ামী লীগের হাতে পুলিশ আছে, মেকানিজম আছে, সরকারি সংস্থা আছে, দলের বিরুদ্ধে লেলাই দিতে পারে।
আত্মীয় কিন্তু ঠেকাইতে, ওবায়দুল কাদের তার ভাইরেই তো ঠেকাইতে পারতেছে না। আপনি বিএনপি 17 বছর ক্ষমতা নেই, আমার হাতে কি আছে? আমার শুধু দলীয় আদর্শ এবং দলীয় নীতি, এগুলো দিয়ে আমি নিয়ন্ত্রণ করছি। তারপর অনেক নিয়ন্ত্রণ করেছি। আওয়ামী লীগের তো কারো কথা কেউ শুনে নাই, ওনার আত্মীয়র কথাই উনি শুনে নাই। আপনি বললেন না তামাম দুনিয়া বিএনপি কি বাংলাদেশ নাকি জলজল করতেছে, একটা রেটিংস আপনি গণমাধ্যম বলেন, ক্ষুধার সূচক বলেন, WFPর তথ্য বলেন, BBS এর তথ্য বলেন, বাংলাদেশ প্রত্যেকটা তথ্যে আওয়ামী লীগের কিছু লোকের উন্নয়ন হয়েছে, অলিগারদের তাদের বিপুল সম্পদ হয়েছে। আমরা একেবারে শেষ পর্যন্ত প্রান্তিক প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে এক সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।